চটজলদি মাছগুলো আগে ধুয়ে তুলে রাখি। গরমকালের বেলা তো বেশিক্ষণ ফেলে রাখাও ঠিক না। ওইদিকে সবজিপাতিগুলো সবই কেটে কুটে গুছিয়ে রেখেছি। মাছের জন্য দু একটা বক্স কিনতে হবে। এইগুলো বেশ কয়েক বছর আগের কেনা, কয়েকটা ফেটেও গেছে। ওই চলছে তো চলে যাচ্ছে এই অবধি। আজ মাছ ধুতে খানিকটা সময় লাগবে বটে। 6 রকমের মাছ বেছে তো একটু ভালো করে পরিষ্কার না করে রাখলে রান্না করার সময় বড্ড মুশকিলে পড়তে হয়। যদিও বা বাজার থেকে মাছটা কেটে পরিষ্কার করে আনে। আজ কাতলা মাছটা বেশ ভালো পেয়েছে। হীরক ফোনেই বলেছিল, সেই মতোই কাতলা মাছের কালিয়া করব বলেই সব কেটে কুটে রেখেছি। এই দেখেছ, বলতে বলতে এখানে গুচ্ছখানেক আঁশ। ইস, এইগুলো একটু না ছাড়িয়ে রাখলে পরে রান্না করার সময় এত বিরক্ত লাগে। হীরকের অপারেশনের পর থেকে আমাদের এত তৈলাক্ত মাছ আর খাওয়াই হয় না। আজ অনেক দিন পর নিয়ে এলো। গাদার পিসটা কীরকম একটা সাইড থেকে কেটেছে দেখো। আর কলকাতায় তো পুরোটাই থাকে। গাদা পেটি দুটো মিলিয়ে বেশ একটা সুন্দর বড় পিস হয়। এই 4টে পেটি রান্না করবো, বার করে রাখো। হীরক তো আর তেলে ঝালে রান্না খাবে না। ওর জন্যে সবজিপাতি দিয়ে চিকেন স্টু করে দেবো। একটু বেশি করে করলে পরে দুবেলায় ভালো মতো হয়ে যাবে। গল্প করতে করতে হাতের কাজটাও গোছানো হয়ে গেল। এই দেখেছ, বেসিন ভর্তি মাছের আঁশ। বোয়াল মাছটাও ধুয়ে নিলাম। তবে এই পিসগুলো তোমরা দেখলে পরে হয়তো অবাকই হতে কিংবা হাসতে। বলছে এটাকে আর মাছটা ভালো নিয়ে এসছে, এই সাইজগুলোও ঠিক আছে। আমি তো সেটাই ভাবছি, বোয়াল মাছটা এত বাজে পিসগুলো দিয়েছে, কিন্তু মাছটা খুব ভালো। বোয়াল মাছটা এত বাজে কেটেছে, ছোট্ট ছোট্ট টুকরো, সে তো বাদই দাও, সেই সঙ্গে একদম টেরা বেঁকা জানো। আসলে এখানে তো ওয়েস্ট বেঙ্গলের মতো বটি দিয়ে মাছ কাটে না। ওই একটা ছোট্ট গোল মতো হাতটা রয়েছে, ওইটাকেই বাড়ি মেরে মেরে কাটে। তাতে যেরকম হয় বুঝতেই পারছো। মাঝারি সাইজের বেশ খানিকটা চিংড়ি মাছও নিয়ে এসছে। রান্নায় তো দিতে লাগেই। আর আমার বাড়িতে তো প্রায় সব কিছুতেই একটু চিংড়ি মাছের ছোঁয়া থাকেই। এত ভালো লাগে খেতে। আজ অনেক দিন পরে ফ্রিজ এত ভর্তি, একটু গুছিয়ে না রাখলে পরে জায়গাই হচ্ছে না। যাকে ভালোই হলো, মোটামুটি 2 সপ্তাহ এখন নিশ্চিন্ত। চলো এবার রান্নাঘরে ঢুকি। তবে তাড়াতাড়ি বাজার যাওয়ার ফলে বেশ খানিকটা সময় পাওয়া গেছে। প্রায় এখন 11:15 মতো বাজে। ওই 15-20 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। এই পেটিগুলো হীরক রায়রিধির জন্য একটু মোটা করে কাটিয়ে নিয়ে এসছে। আর আমার জন্য ঘাড়ের দিকের একটা টুকরো নিয়ে নিলাম। খানিকটা হলুদ আর নুন দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ম্যারিনেট করে রাখি। তাও তো হীরক তড়িঘড়ি মশলাটা বেটে দিল তাই। গ্যাসের ফ্লেমটা এরকম সবুজ আসছে কেন দেখো না, সাইড দিয়ে কোনোদিন তো এরকম দেখিনি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, তবুও খানিকটা নুন দিয়ে দিলাম যাতে মাছগুলো কড়াইতে না লেগে যায়। অনেক সময় মাছগুলোতে এই নুন হলুদ মাখানো ছাড়া একটু আটা মাখিয়ে দিই, তাহলে তেলটা খানিকটা হলেও কম লাগে। তবে আজ থাক, হালকা আছে মাছগুলোকে সাঁতলে নিলাম। মাছের কালিয়া তো কখনোই মাছগুলো কড়া করে ভাজবো না। আলুগুলো একটু কড়া করে ভাজবো বটে, তবে এখনই ফোড়নটা দেবো না। আলুগুলো ভাজা হয়ে যাক, তারপরেই দেবো। তাহলে সুন্দর একটা ফ্লেভার রিটেইন করবে। শুকনো লঙ্কা, খানিকটা সাদা জিরে আর সেই সঙ্গে গোটা গরম মশলা ক্রাশ করে ফোড়ন হিসাবে দিলাম। আর তার সাথে সাথেই এই মশলাটা, 2টো পেঁয়াজ, ইঞ্চি খানেক মতো আদা আর একটা টমেটো। তবে তোমরা কিন্তু পেঁয়াজটা বুঝে শুনে দিও। ওই বললাম না, আজ একটু রিচ করে রান্না করছি বলেই 2টো পেঁয়াজ দিয়েছি। সাথে আমাদের যা রোজকার মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তবে আজ একটুখানি ধনে জিরে গুঁড়োও দেবো। যদিও বা সচরাচর পেঁয়াজ টেয়াজ দিলে পরে আমি দিই না, যা গ্যাস দিয়ে দেখলাম। খানিকটা টক দই, তবে যখনই টক দইটা মিক্স আপ করবে গ্যাসটা একদম সিমে করে দিও, না হলে পরে কেটে যাবে। ভালো করে ফুটে উঠলে পরেই মাছগুলো দিয়ে দেবো। আন্দাজ মতো খানিকটা নুন দিয়ে দিলাম।
ব্যালেন্স করার জন্যে খানিকটা চিনি দিচ্ছি। প্রসঙ্গত বলে রাখি, আমরা দুই বাড়িই কিন্তু বাঙাল, তবুও আমরা রান্নায় খানিকটা মিষ্টি ব্যবহার করি। মোটামুটি তো হয়ে গেছে। এবার আমার দুই মহারানী খেয়ে বলুক তাদের কেমন লাগলো। তবে আজ তো ছুটির দিন, বেশ আরাম করে তৃপ্তি করে বসে গরম গরম ভাত দিয়ে ওরা খেতে পারবে। পরিবারের জন্য যদি এটুকু করতে পারি, নিজেরও তো ভালো লাগে বলো। আর যখন ওরা খেয়ে বলে যে বেশ ভালো হয়েছে খেতে, সে যে কি ভীষণ তৃপ্তি। যাকগে চলো, ওপর থেকে খানিকটা ঘি দিয়ে দিই। আলাদা করে আর গরম মশলা দেবো না। আসলে আমার বাড়িতে এই আলাদা করে গরম মশলা দেওয়ার চলটাই নেই। ওই গন্ধটাই খুব একটা কেউ পছন্দ করে না। আজকে এই অবধি রাখলাম, আবার পরে দেখা হবে। টাটা।